হ্যালো সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে। আশা করি সবাই ভালো আছো। সেকেন্ড চ্যাপ্টার ভোক্তা উৎপাদকের আচরণ নিয়ে এর আগে 6টি ক্লাস গেছে। আশা করি ক্লাসগুলো সবাই ফলো করে এসেছো। যদি প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট ফলো করে আসো তাহলে আজকের ক্লাসটা অনেক বেশি ইজি হবে তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতার অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতার স্থিতিস্থাপক চাহিদা কি, অস্থিতিস্থাপক চাহিদা কি, তারপর হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা কি এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কি, এবং এগুলোর রেখাগুলো কেমন হয়, মানগুলো কেমন হয়। তাহলে কথা না বলে চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। কিন্তু তার আগে পরিচয় করে দিতে চাই আমাদের সেই একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেটার নাম হচ্ছে অ্যাডাম স্মিথের শিষ্য। এই গ্রুপে যদি এখনও তোমরা অ্যাড হয়ে না থাকো, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এক্ষুনি অ্যাড হয়ে যাও। কারণ এই গ্রুপে সব সময় অর্থনীতি নিয়ে কিন্তু আপডেটেড পোস্ট থাকবে, এবং সামনে যেহেতু পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার আগে বেশ কিছু টিপস সাজেশনমূলক অনেক ধরনের পোস্ট আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি এখনও গ্রুপে অ্যাড হয়ে না থাকো তাহলে অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাও, শিষ্য হয়ে যাও অ্যাডাম স্মিথের। এবং আমাদের এই জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। প্রিয় বন্ধুরা, দেখো বোর্ডে লেখা আছে স্থিতিস্থাপক চাহিদা এবং এই পাশে লেখা আছে অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা সেগুলোকে বলবে বিশেষ বিশেষ দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদাটা হয়। এর কন্ডিশনটা কি, এর কন্ডিশনটা বা সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে, আমরা তো জানি যে দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়। দাম কমলে চাহিদা কমে, চাহিদা কমে না, দাম কমলে চাহিদা বাড়ে, একটা বিপরীতমুখী সম্পর্ক। এখন যদি এমন কোনো সিচুয়েশন হয় যে দাম যতটুকু কমেছে তার চাইতে অনেক বেশি পরিমাণে কি বেড়েছে, চাহিদা বেড়েছে। ধরো দেখো সূচিটা, দাম 10 টাকা থেকে কমে 5 টাকা হয়েছে, আর চাহিদার কিন্তু এতখানি পরিবর্তন হয়েছে। দেখো এখানে যদি দেখি 10-এর থেকে 5 কমেছে, তার মানে হচ্ছে 50% কমছে দাম। সেই অনুযায়ী তো চাহিদাও 50% বাড়ার কথা ছিল, কিন্তু দেখো চাহিদা 50% না বেড়ে আরও এর চেয়ে অনেক বেশি বেড়েছে। 50% বাড়লে কত হইতো, 40 হইতো, কিন্তু এখানে হয়ে গেছে কত, 80। তাহলে স্থিতিস্থাপক চাহিদা হবে তখন যখন দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি হয়। তাহলে ইলাস্টিসিটির মানটা হবে 1-এর চেয়ে বেশি। তাহলে আমরা এখন এই যে এই সূচিটা থেকে কি করব, এই চিত্রটা আঁকাবো। তার মানে স্থিতিস্থাপক চাহিদার চিত্রটা কেমন হয়, রেখাটা কেমন হয় সেটা দেখব। 10 টাকা দামে আমাদের চাহিদার পরিমাণ 20 একক। দেখো 10 টাকা দামে আমাদের চাহিদার পরিমাণ 20 একক, আর যখন 5 টাকা দাম হয় তখন আমাদের চাহিদার পরিমাণ কত হয়, 80 একক হয়। তখন আমাদের চাহিদার পরিমাণ হয়ে যায় 80 একক। তাহলে এই যে দুইটা বিন্দু যখন যোগ করব তখন আমরা একটা কি রেখা পাবো, চাহিদা রেখা পাবো। দেখো এই চাহিদা রেখাটা একটু বেশি ঢালু, এটাকে বলে ফ্ল্যাটার, একটু বেশি ফ্ল্যাটার, আচ্ছা একটু বেশি ঢালু। এখন অস্থিতিস্থাপক চাহিদাটা স্থিতিস্থাপক চাহিদার সম্পূর্ণই উল্টা। কেমন, তুমি সূচিটা লক্ষ্য করলে দেখবে যে দাম দেখো 10 টাকা থেকে 5 টাকা হচ্ছে, 50% কমতেছে, কিন্তু চাহিদাটা তেমন রেসপন্স করছে না। আগে 5 একক ব্যবহার করতো মানুষ, ভোগ করতো, খুব বেশি ভোগ বাড়ায় নাই, মাত্র 1 একক বাড়াইছে। তাহলে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম যতটুকু পরিবর্তন হবে তার চাইতে অনেক বেশি পরিমাণ পরিবর্তন হবে কিসের, চাহিদার। আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম যতটুকু পরিবর্তন হবে চাহিদার পরিবর্তন তার চেয়েও কি হবে, কম হবে। দেখো 10 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে দাম, মানে 50% দাম কমে গেছে, কিন্তু এখানে শুধুমাত্র 1 একক কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে চাহিদা। তাহলে এটার চাহিদা রেখাটা কেমন হবে, 10-এর সাথে আমাদের 5-এর কম্বিনেশন এবং 5-এর সাথে 6-এর কম্বিনেশন, তাহলে চাহিদা রেখাটা হবে খাড়া। তার মানে এটা হচ্ছে অনেক বেশি স্টিপার। তাহলে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা হয় একটু বেশি ঢালু, এবং অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে একটু বেশি লম্বালম্বি হয় বা একটু বেশি খাড়া হয় কি চাহিদা রেখাটা। এখন আমরা দেখাবো সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এমন একটা অবস্থা বোঝাচ্ছে যখন দাম স্থির থেকে অন্য যে কোনো কারণে কি হয়, চাহিদার পরিবর্তন হয়। সাপোজ ধরো যখন আমাদের বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে মিয়ানমার থেকে দলে দলে কি আসা শুরু হয়েছে, রোহিঙ্গারা আসা শুরু করলো, তখন কক্সবাজারের জনসংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। এখন
কক্সবাজারে মানুষজন চাল খেত ৪৫ টাকা কেজি, ধরো ৪৫ টাকা কেজি চাল খেত, চালের দামটা কিন্তু ৪৫ টাকা কেজি আছে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, এত রোহিঙ্গা চলে আসার কারণে তখন চালের চাহিদাটা বেড়ে গেল। কোন জায়গায়? প্রথমত কক্সবাজার এবং পরবর্তীতে এর প্রভাবটা সারা বাংলাদেশেই পড়ল। তাহলে চাহিদার বৃদ্ধিটা কেন ঘটলো? হঠাৎ করে জনসংখ্যার পরিবর্তন হওয়ার কারণে কিন্তু চাহিদার এই পরিবর্তনটা ঘটেছে, দামের কারণে কিন্তু নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্থিতিস্থাপকতাটা কি হবে? সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা হবে। দেখো, দাম আগেও 5 টাকা ছিল, এখনও 5 টাকা আছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে আমার চাহিদাটা 20 একক থেকে বেড়ে কত একক হয়ে গেছে? 60 একক হয়ে গেছে। তাহলে এটার কার্ভটা কেমন হবে? এটার রেখাটা কেমন হবে? দাম তো আমার ফিক্সড 5 টাকাই, তাহলে প্রথমে আমার চাহিদা কত ছিল? 20 একক ছিল, পরে আমার চাহিদা হয়ে গেছে 60 একক। তাহলে দেখো, সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে, এবং এইটার এই যে স্থিতিস্থাপকতা এর মানটা হবে অসীমের সমান। এটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক এর উল্টো চরিত্র যখন আমরা দেখব, উল্টো অবস্থা যখন আমরা দেখব যে দামের পরিবর্তন হচ্ছে কিন্তু তারপরেও চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কখন হয়? এটা হচ্ছে সবচেয়ে বেশি হয় নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, মানে একদম এসেনশিয়াল, যেটা তুমি চাইলেও সেটার ভোগ কমাইতে পারো না বা চাইলেও সেটার ভোগ বাড়াতে পারো না। যেমন ধরো লবণের দাম যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, তারপরেও কিন্তু তোমার খাবারে লবণ দিতেই হবে। লবণ ছাড়া কিন্তু তুমি তরকারি খাবা না, বা যে খাওয়াই হোক লবণ ছাড়া খাবে না। আবার ঔষধের কথা চিন্তা করো, যে এমন অনেক ক্রিটিক্যাল রোগী আছে, গুরুতর রোগী থাকে, যাদেরকে রেগুলার ওষুধটা খাইতে হয়। সেটা যদি ওষুধের দাম যদি একটু বাড়েও, তারপরেও কিন্তু কি করে না, ওষুধ কনজিউম করাটা কমানো হয় না বা কমায় না। সেই ক্ষেত্রে কি হয়? চাহিদাটা হয়ে যায় সম্পূর্ণ অস্থিতিস্থাপক, মানে চাহিদা কোনো নড়াচড়াই করবে না, একদম সেম থাকবে, স্ট্রেট থাকবে। তাহলে এই রেখাটা আঁকালে আমরা দেখি যে আমাদের যখন 10 টাকা তখন আমার 5 একক চাহিদা, যখন 5 টাকা তখন আমার 5 একক চাহিদা। তাহলে 10 টাকা তখন আমার 5 একক চাহিদা, যখন 5 টাকা তখন আমার 5 একক চাহিদা। চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে কি হবে? আমাদের চাহিদা রেখাটা হবে লম্ব অক্ষের সমান্তরাল, এবং এইটার এই ইলাস্ট্রিসিটির মানটা হবে 0। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে স্থিতিস্থাপক চাহিদা কি, অস্থিতিস্থাপক চাহিদা কি, সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা কি এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কি। এবার চলো এক নজরে দেখে নেই এই 4টা স্থিতিস্থাপকতার মানগুলো কেমন হয়। প্রিয় বন্ধুরা, স্থিতিস্থাপকতার মান যখন 1-এর চেয়ে বেশি হয় তখন সেটা হয়ে যায় স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা যখন 1-এর চেয়ে বেশি হবে সেইটাকে আমরা বলবো স্থিতিস্থাপক চাহিদা। কেমন সিচুয়েশনে? যখন দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো স্থিতিস্থাপকতার মানটা ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে? আচ্ছা, অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে এর উল্টা, ব্যাপক দামের পরিবর্তনেও সামান্য চাহিদার পরিবর্তন হবে, তখন সেটা হয়ে যাবে কি, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মান তখন 1-এর চেয়ে কম হয়ে যাবে। এবং সম্পূর্ণ স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যখন দামের কোনো পরিবর্তন হচ্ছে না, অন্য কোনো কারণে চাহিদার পরিবর্তন হচ্ছে, তখন আমাদের চাহিদা স্থিতিস্থাপকতার মানটা হবে অসীম। এবং সবার শেষে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কখন হবে? যখন আমাদের দাম যতই ওঠানামা করুক না কেন, চাহিদার কোনো পরিবর্তন হবে না, তখন আমাদের স্থিতিস্থাপকতার মানটা কি হবে? 0 হবে। তখন আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মানটা হবে 0। তাহলে এই গেল আমাদের স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার ডিটেলস। এই লেকচারটা, অর্থাৎ লেকচার 7 আজকে যেটা নিয়ে আলোচনা করলাম, এই লেকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য, অ্যাজ ওয়েল এস নৈর্ব্যক্তিকের জন্য। তোমাদের কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো, এই টপিকটা, এই 4টা বিষয় ভালোভাবে আয়ত্ত করে মাথায় নিয়ে তারপর যেতে হবে। কারণ এখান থেকে প্রশ্ন আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি, যেখান থেকে বেশ কিছু বোর্ডে প্রশ্ন এসেছে, বেশ কিছু কলেজেও টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। তাহলে আশা করছি যে আজকের লেকচার 7 নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ক্লাস কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে পারো। তোমাদের কমেন্টগুলো আমার
জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো।